ওকে দেন আমরা যেখানে ছিলাম হাইড্রোজেন এমব্রিটলমেন্টে ছিলাম এবং আমরা এটা প্যাসিভিটিটা দেখব যে এটা হচ্ছে একটা ফর্ম প্রোটেকশন এগেইনস্ট করেকশন। তো it results from thin and strong adherent oxide layer formed over the surface. অক্সাইডের যে লেয়ারটা করোশনের কারণে হয় এর কারণেই এই প্যাসিভিটিটা তৈরি হয়। তো প্যাসিভিটি মানে আসলে নিষ্ক্রিয়তা, usually observed in aluminum, chromium, iron, nickel, and titanium and their alloys. Passive layers get damaged during mechanical vibration, অর্থাৎ আমার যদি কোনো ভাইব্রেশন থাকে স্ট্রাকচারে, and so these metals are prone to erosion corrosion. তো আমাদের প্যাসিভ প্যাসিভ যে লেয়ারটা থাকে অক্সাইড লেয়ার, তো সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। আর প্যাসিভ লেয়ারটা আমার ম্যাটেরিয়ালের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট কারণ সেটা আমাকে মরিচা থেকে রক্ষা করে। ওকে, আমাদের জানালার গ্রিলে যে আমরা পেইন্টের কোটিং করি, তারপরেও দেখা যায় যে সেই পেইন্টের কোটিংটা উঠে উঠে যাচ্ছে। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে ইরোশন করোশন। আমরা যেটা পড়লাম ইরোশন করোশন ব্যাপারটা কি ছিল, যে সেখানে কোনো মেকানিক্যাল ফোর্সের উপস্থিতি ছিল যেটা সেখানে কেমিক্যাল রিঅ্যাকশন করতে সহযোগিতা করছে এবং তার কারণে ইরোশন করোশনটা হয়েছে। তো passive layers may get damaged during mechanical vibrations and so these metal are prone to erosion corrosion. ওকে, তো আমরা সোফার যেটুকু পড়লাম সেটা হচ্ছে আমাদের মেটালের করোশন সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ধারণা। এটা নিয়ে অ্যাকচুয়ালি লোকজন পিএইচডি করে মেটালের করোশন নিয়ে। এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা গাড়ির কোম্পানি দিচ্ছেন, তো সেই গাড়ির কোম্পানিতে আপনার যে চেসিস ডিজাইন করতে হয় বা আপনার যে শ্যাফট গুলো ডিজাইন করতে হয়, সেখানে আপনি এমন ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করলেন যেটা করোশন প্রোন, অর্থাৎ করোশন হবে যাতে সেটা আপনার গাড়ির যে সার্ভিস লাইফ, সেই সার্ভিস লাইফটাকে কমাই দিবে, আপনার কোম্পানির জন্য রেপুটেশন খারাপ হবে। তো এই কারণে ডেডিকেটেড পিএইচডি করা লোকজন আর&ডি তে কাজ করতেছে যাতে এই জিনিসটা না হয়। ওকে, তো মেটালের এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া টেক্সটাইল যে মেশিনারিজ গুলো আছে আপনাদের ইন্ডাস্ট্রিতে, সেখানেও আমাদের এই করোশনটা হতে পারে। অর্থাৎ যেখানে আপনি মেশিন দেখতে পাবেন যেখানে আমার একটা স্ট্রাকচার যেটা আয়রন থেকে তৈরি, অথবা আয়রনের অ্যালয় অথবা স্টিলের অ্যালয়, এনি সর্ট অফ মেটাল, সেখানে আমরা করোশন দেখতে পাবো এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের ফার্স্ট টার্গেট হয় এই করোশনটাকে কিভাবে না হওয়া যায়। ওকে, তো অনেকগুলো কাউন্টার মেজার শিখলাম। তার যদি এক দুইটাও কখনো আপনাদের মানে রিয়েল লাইফে কাজে লেগে যায় তাহলে এই আলোচনার সার্থকতা। আর আপনারাও চেষ্টা করবেন নিজে থেকে একটু জানার, যত পড়বেন তত জানতে পারবেন। ওকে, দেন আমরা চলে আসবো যে করোশন অফ সিরামিক। আমাদের মেটাল যেমন করোশন হয়, খুবই মজার ব্যাপার স্যার সিরামিকের ক্ষেত্রেও হয়। হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল শুরু করার আগে। হ্যাঁ স্যার শিওর। কোন মেটালে যদি স্যার আমরা ইলেকট্রোপ্লেটিং করি তাহলে কি স্যার এটা মানে ইরোশন করোশন হবে? মানে করোশন আমি বুঝিনি। কোন মেটালে যদি আমরা ইলেকট্রোপ্লেটিং করি তাহলে করোশন জি হবে স্যার, কিনা? জি স্যার। করোশন হবে না টু সাম এক্সটেন্ট, কিন্তু আপনার যদি ওখানে আপনি ধরেন মেকানিক্যাল ভাইব্রেশন দিলেন তাহলে কি হবে, আপনার ওই জায়গাটায় ইরোশন করোশন হওয়ার একটা চান্সেস থাকবে। ওকে, জি স্যার। আবার আমরা কিন্তু সব ম্যাটেরিয়ালে ইলেকট্রোপ্লেটিং করতেও পারি না, কারণ সবাইকে ওই তড়িৎ বিশ্লেষের ভিতর বসায় আমাদের কাজ করা সম্ভব না। ওইটা অনেকটা ব্যাকফায়ার করতে পারে অনেক কেসে, যেখানে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন দরকার নেই সেখানে হয়তো সে একটা আননেসেসারি কেমিক্যাল রিঅ্যাকশন দিবে। ওকে, তো ইলেকট্রোপ্লেটিং একটা সলিউশন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে না। আমরা এটা নিয়ে জি স্যার। ডিটেইল আলোচনা করব অবশ্য পরবর্তী ক্লাসে, আমরা চেষ্টা করব অক্সিডেশন এবং সেটা নিয়ে দেখার। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা সিরামিক নিয়ে পড়তেছিলাম যে করোশন অফ সিরামিক্স। করোশন অফ সিরামিক্স ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, যে দেখেন সিরামিক ব্যাপারটা না মেটাল দিয়ে তৈরি না নন মেটাল দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি তারা দুইটার একটা কম্বিনেশন, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক্যালি নাই। মেড অফ মেটালস এন্ড নন মেটালস এন্ড দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ অলরেডি করোডেড। তার মানে অলরেডি তাতে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, মেটাল আর নন মেটাল যেহেতু এক জায়গায় আছে। তো সিরামিক্স ডু গেট ডিটোরিয়েটেড ডিউরিং দেয়ার সার্ভিস লাইফ। আপনারা অনেক সময় সিরামিক্স এর জিনিসপত্র দেখছেন আশপাশে, তো এটা সার্ভিস লাইফে এটা অবশ্যই ক্ষয় হতে থাকে। এবং মেইনলি কখন হয়, এক্সট্রিম টেম্পারেচার এবং এক্সটার্নাল লোড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সিরামিকের ক্ষয় হয়। তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং লাইফ অফ সিরামিক কম্পোনেন্টস ইনক্লুড টেম্পারেচার, এক্সটার্নাল লোড, ভাইব্রেশন, এনভায়রনমেন্ট।
তো সবাই চিন্তা করতেছেন যে স্যার এটা তো অবশ্যই আমি যদি আঘাত করি সিরামিকের যে কোনো কিছুকে, যেমন সিরামিকের বাটি, গ্লাস, এগুলোকে যদি আমি আঘাত করি তাহলে এটা ভেঙে যাবে। কিন্তু টেম্পারেচার একটা ফ্যাক্টর, যেখানে আমাদের হাই টেম্পারেচারে কাজ করতে হয় এবং সিরামিক কম্পোনেন্টস আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই এক্সট্রা প্রিকশন নিতে হয়। তো লাইফ স্প্যান অফ সিরামিক্স ক্যান বি ইনক্রিজ বাই কন্ট্রোলিং দ্য এনভায়রনমেন্ট দে আর এক্সপোজ টু। অর্থাৎ এটাকে বাড়ানো যাবে সিরামিকের লাইফ স্প্যান যদি আমরা এনভায়রনমেন্টটাকে সিরামিকের সহায়ক করতে পারি। যেমন তাতে যে লোড সিরামিক নিতে পারে, সিরামিকের একটা কম্পোনেন্টের উপর তার চেয়ে কম লোড দেওয়া, অথবা আমাদের যে কম্পোনেন্টের ডিজাইন স্ট্রাকচারটাকে এমন ভাবে ডিজাইন করা সে যাতে ওই লোড পর্যন্ত নিতে পারে। তো এটা হচ্ছে সিরামিক্স, খুবই শর্ট একটা ডিসক্রিপশন এখানে করোশন অফ সিরামিক্স, কিন্তু সিরামিক্স নিয়ে আসলে আলোচনা করার একটা লম্বা জায়গা আছে। আনফরচুনেটলি আপনাদের ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সেই সাবজেক্টটা না। ওকে, তো আমরা আপাতত করোশন অফ সিরামিক্স এইটুকু জানলেই এনাফ। দেন আমরা ডিগ্রেডেশন অফ পলিমার, আসলে পলিমার দিয়ে আসলে এখন সবকিছু চলতেছে, আশপাশে যাই তাকাই সবই পলিমার। কমন পলিমার একটা পলিথিন হতে পারে। তো ডিগ্রেডেশন অফ পলিমারের ক্ষেত্রেও আমাদের চিন্তা করা দরকার, যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের মতো পলিমারও একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। যেমন আমরা দেখতে পাই পিভিসি পাইপ, এটাও একটা পলিমার দিয়ে তৈরি। প্লাস্টিকের যা দেখতে পাচ্ছি সবকিছুই পলিমার। তো পলিমার গুলো এদের সার্ভিস লাইফে আমরা দেখতে পাই যে ক্ষয় হয়, অর্থাৎ প্লাস্টিকেরও আমরা যেটাকে ভাবতাম ইনফাইনাইট লাইফ টাইম, কিন্তু প্লাস্টিকেরও ক্ষয় হয়। তো এটা কেন হয়? ইলেকট্রোকেমিক্যাল নেচার যেটা আছে মেটালের করোশনের, সেটা যেমন আমাদের দেখা যায় যে আমাদের সবসময় কেমিক্যাল রিয়াকশন প্রোন, কিন্তু পলিমারের ডিগ্রেডেশনটা আমাদের কেমিক্যাল রিয়াকশন না, বরং এটা অনেকটা ফিজিও কেমিক্যাল নেচার, অর্থাৎ আমরা এর ভৌত পরিবর্তন আমাদের চোখের সামনে দেখতে পাবো। আর পলিমারের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো হচ্ছে যে খুবই কমপ্লেক্স, এবং এই স্ট্রাকচারটা যত বেশি কমপ্লেক্স, এর ডেটোরিয়েশন মেকানিজম, অর্থাৎ সাজেস্ট করে যে মেলামাইনের প্লেটে না খেতে। তার কারণ কি? আপনার যে খাবারের হিট, সেই হিটের সাথে মেলামাইনের থালের পলিমার যেটা আছে সেটা রিয়্যাক্ট করে, এবং রিয়্যাক্ট করে বিক্রিয়ার যে বিক্রিয়াজাত পদার্থ সেটা আপনার খাবারের সাথে মিশে যায়, যেটা ক্যান্সারকে ইনস্টিগেট করে। সো এই কারণে মেলামিনের থালায় এখন খাবার মোটামুটি যারা হেলথ কেয়ার স্পেশালিস্ট আছে তারা এটা আমাদেরকে ডিসএনকারেজ করে যে এই জিনিসটা না করার, বা ডিসকারেজ করে। তো পলিমার ডিগ্রেড যেগুলো হয় সেগুলো সোয়েলিং অ্যান্ড ডিসলিউশন, বন্ড রাপচার, অর্থাৎ এদের মধ্যকার যে ইন্টারমলিকুলার বন্ড আছে সেটা ভেঙে যাওয়ার কারণে, এবং ওয়েদারিং এর কারণে, অর্থাৎ আবহাওয়ার কারণে। তো সোয়েলিং অ্যান্ড ডিসলিউশন সেটা হচ্ছে when exposed to humid environment, অর্থাৎ আপনার এটা যদি আর্দ্র একটা পরিবেশ হয়, হিউমিড মানে হচ্ছে আপনার বাতাসে পানির পরিমাণ বেশি থাকবে, দেন পলিমার্স গেট সোয়েলিং ডিউ টু ডিফিউজড অ্যান্ড অ্যাবজর্বড ময়েশ্চার। এটা শুধুমাত্র পলিমারে না, হিউমিডিটি থাকার কারণে আপনারা দেখবেন কাঠের যে ফার্নিচারস গুলো আছে, ইনফ্যাক্ট কারো যদি প্লাইউড এইগুলো নিয়ে দেখার অভিজ্ঞতা থাকে, বা কারো যে প্লাইউডের টেবিল থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ফুলে গেছে। কেন হয়? হিউমিডিটির কারণে হয়। ওকে, তো ইনফ্যাক্ট কারো যদি গিটার থাকে, সেখানে যদি দেখা যায় যে কোনো কারণে পানি পড়ে একটা টাইমে ফুলে যায়, বা ওটা হচ্ছে ওয়েদারের কারণে, ওয়েদারের হিউমিডিটির কারণে একটা সাইড ফুলে ওঠে। সো এটা হচ্ছে সোয়েলিং। ওকে, অ্যান্ড ডিসলিউশন, ইট মে অলসো ইনভলভ ডিসলিউশন অফ, and dissolution involves complete solution of polymer in solvent, অর্থাৎ ডিসলিউশন মানে আমাদের পুরো পলিমারটা বিক্রিয়া করে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে। ওয়েদারিং ব্যাপারটা কি? when exposed to outdoor weather for long periods of time, তো তখন আমাদের পলিমার ডিকালার্ড হতে পারে, অর্থাৎ প্লাস্টিকের জিনিসপত্রকে যদি আমরা বাইরে অনেকদিন রেখে দিই, দেখা যাবে যে এর কালার ফেড হয়ে গেছে, অ্যান্ড ডিস্টর্ট ফ্রম দেয়ার অরিজিনাল শেপ, অর্থাৎ তাদের
অরিজিনাল যে শেপটা ছিল সেটারও বিকৃতি ঘটতে পারে। দিস মে বি ডিউ টু মেনি অ্যাকশনস ইনক্লুডিং রেডিয়েশনস ফ্রম দ্য সান অ্যান্ড অক্সিডেশন, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিডেশন অ্যান্ড রেডিয়েশনস অফ দ্য সান। আর অক্সিডেশন আরেকটা বাংলা আমরা পড়ি মরিচা, তো মেটালের ক্ষেত্রে মরিচা পড়ে, এটার ক্ষেত্রে তো মরিচা পড়ে না, তাই অক্সিডেশন মানে এখানে জারণ বিক্রিয়া বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। ফর্মস অফ পলিমার ডিগ্রেডেশন, বন্ড রাপচার হতে পারে, যে this is main form of polymer failure, bond rupture known as scission may occur due to effects like radiation, heat energy and chemical reaction, এগুলোর কারণে হতে পারে। When polymers are exposed to certain types of radiation which may result in broken bond, অর্থাৎ রেডিয়েশনের কারণে দেখা যাচ্ছে যে পলিমার বিক্রিয়া করে ফেলতেছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে, সে আরেকটা নিয়ারবাই মলিকুলকে অ্যাট্রাক্ট করতেছে, নতুন একটা যৌগ তৈরি করতেছে, ফলে আমার যে বন্ড ছিল সেই বন্ডটা ভেঙে গেল। এই ব্রোকেন বন্ড এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম লিডস টু ডিগ্রেডেশন অফ পলিমার্স। At elevated temperatures, bond in polymers may get weakened, এই বন্ডটা দুর্বল হয়ে যায়, লিডিং টু ডিটেরিওরেশন অফ পলিমার্স। তো আমাদের বন্ডটা উইক হয়ে গেল এবং আমাদের পলিমারকে ডিটোরিয়েট করলো। Some chemical elements like oxygen, ozone can alter the chain scission rate as a result of chemical reactions, অর্থাৎ আমাদের ওজোন এবং অক্সিজেন আমাদের এই ফিশন রেটটা চেঞ্জ করতে পারে। ওজোনের ক্ষেত্রে একরকম হবে, অক্সিজেনের ক্ষেত্রে একরকম হবে, এবং এই ক্ষেত্রে দিস ইজ স্পেশালি প্রোনাউন্সড ইন ভলকানাইজড রাবার। আমরা রাবার নিয়ে পড়বো একদম শেষের দিকে। তো ভলকানাইজড যে রাবার গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এটা বেশি দেখতে পাই যে অক্সিজেন আর ওজোন আমার এই ডিটোরিয়েশনটাকে বাড়াচ্ছে এবং বন্ডকে রাপচার করতেছে। ওকে, তো আই হোপ এই লেকচারটা অনেক ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট এইটার এই বিষয়ে গবেষণার এখনো অনেক জিনিস বাকি, এবং আপনাদের এখন আপাতত 27 পার্টিসিপেন্টস আছে। তো এই 27 জন পার্টিসিপেন্টের মধ্যে একজনেরও যদি হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে এই ফিল্ডে, ইউ আর ওয়েলকাম, এবং অনেক পিএইচডি ফান্ডিং আছে এবং অনেক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে। স্যার টেক্সটাইল থেকে কি কারো ফিল্ডে যাওয়া যাবে? সরি, একটু আবার বলেন। স্যার টেক্সটাইল থেকে কি আমরা এই ফিল্ডে কি যেতে পারবো ইন হায়ার অবশ্যই, স্টাডিজ? হ্যাঁ অবশ্যই। যেমন আপনাদের শেষের দিকে, অর্থাৎ আপনারা যখন 4th ইয়ারের দিকে যাবেন তখন আপনাদের দুইটা মেজর ফিল্ড আছে, একটা হচ্ছে ওয়েট প্রসেসিং আর একটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। তো বাংলাদেশে একটা ট্রেন্ড আছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর দিকে যাওয়া, কিন্তু যারা কেমিস্ট্রিতে খুব ভালো, আপনাদের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদেরকে কেমিস্ট্রিতে ভালো হওয়া ইজ এ মাস্ট। আর যারা কেমিস্ট্রিতে ভালো করতে পারবেন তাদের জন্য যে ডাইয়ের কাজগুলো, অর্থাৎ একটা কাপড়ে যে ডাইয়ের কাজটা হয়, এই ডাইতে গবেষণা করার অনেক সুযোগ আছে। অর্থাৎ নির্দিষ্ট রং ক্রিয়েট করা যেটা বায়োডিগ্রেডেবল এবং এনভায়রনমেন্টের জন্য হেলদি, এই বিষয় নিয়ে যারা কাজ করবে তো তাদের জন্য পিএইচডি একটা খুব ভালো অপরচুনিটি, এবং এখনো অনেক কাজ আছে। ইনফ্যাক্ট কেবলমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, দ্যাট মিনস গার্মেন্টসে বা এফএমসিজি যেগুলো আছে সেগুলোতে কাজ করবে নট নেসেসারি। যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অনেক অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে প্লেস করে শুধুমাত্র ডাই সেক্টরে কাজ করার জন্য, যেটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে খুবই একটা লার্জ রোল প্লে করে। আর আমার কারেন্ট ইউনিভার্সিটি, আমি যেখানে জব করি সেখানে একজন টিচার আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের, প্রফেসর ফাতাউর রহমান। উনি হচ্ছে, ওনার এই পর্যন্ত 22টা পেটেন্ট আছে টেক্সটাইল ডাইং এর উপর। সো তার নলেজ আমি তার সামনে কথাবার্তা বলছি তখন আমি বুঝতে পারছি যে ডাই একটা হিউজ ফিল্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য। তো আপনারা ওটা চিন্তা করতে পারেন যাদের ফার্দার হায়ার স্টাডিজ এর ইচ্ছা আছে। আর এছাড়া অন্যান্য ফিল্ড যেমন ম্যাটেরিয়ালসে আপনারা ফাইবার নিয়ে কাজ করতে পারেন, অনেকে বায়ো ফাইবার। ইনফ্যাক্ট আমাদের কুয়েটে, আমি কুয়েট থেকে গ্রাজুয়েট করছি, তো কুয়েটে মিল্ক ফাইবার নিয়েও কাজ করা হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর কাজ তো এখন অনেক ভালো, কারণ সবারই ইচ্ছা কম দামে ভালো প্রোডাক্ট তৈরি করা। আর কম দামে ভালো প্রোডাক্ট তৈরি করতে হলে আপনার প্রোডাকশন কস্টের র ম্যাটেরিয়ালের দিকে মনোযোগ দিতে হবে। র ম্যাটেরিয়ালের কস্ট যত কমে যাবে তত আপনার প্রোডাক্ট ভালো হবে। আর তাহলে ম্যাটেরিয়ালে সবসময় গবেষণা করার সুযোগ একটা থাকেই।
এই কারণে পিএইচডি একটা হিউজ অপরচুনিটি যারা যেতে চান হায়ার স্টাডিজে। আর হায়ার স্টাডিজে যদি যেতে চান তাহলে এই চিন্তাটা একদম অ্যাট দ্য বিগিনিং অফ ইউর একাডেমিক স্টেজ এখন থেকে চিন্তা করা উচিত, কারণ সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট খারাপ করার কোনো সুযোগ নেই। রেজাল্ট খারাপ করা আপনাদের জন্য হিউজ পেনাল্টি। ওকে, আপনার যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি করে বাইরে যাওয়া ইজ চ্যালেঞ্জিং। তারপর আমাদের সাথে কম্পিট করে ইন্ডিয়ান স্টুডেন্টস, নেপালি স্টুডেন্টস, পাকিস্তানি স্টুডেন্টস, তো এশিয়ানরা মোস্ট অফ অল, আর চাইনিজরা তো সব জায়গায় থ্রাইভ করতেছে। তো যারা হায়ার স্টাডিজে আগ্রহী তারা এভাবে, আমি চাই যে আপনাদের মধ্যে কয়েকজন আগ্রহী হন, হয়ে তারপরে আপনারা কোথাও নিজেরা নিজেদের ফিল্ডে প্রতিষ্ঠিত হন। আর তার জন্য এখান থেকেই শুরু করতে হবে আপনাদের যাত্রা। ওকে, আজকের ক্লাসে আপনাদের কোনো এক্সাম নাই, আর যারা ভিডিও অন করছেন তাদের অ্যাটেন্ডেন্স হয় নাই, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কারণ আমি গত ক্লাসে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, যেটা কেউ কেউ মানছে কেউ কেউ মানে নাই, আমি তাদের ব্যাপারে কিছু করতে পারলাম না। নেক্সট ক্লাস থেকে এই ব্যাপারটা একটু মনোযোগী হতে হবে। হাইয়েস্ট আজকে 28 জনের ক্লাসে 20 থেকে 21 জনের অ্যাটেন্ডেন্স হয়েছে, বাকিদের হয়নি, সো দ্যাটস এ মিস।